আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসছি তোমাদের আসত্য গল্পের 31, 32 এবং 33 নাম্বার পার্ট নিয়ে। তো চলুন বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। যে বাড়িতে মহিলা নেই সেই বাড়িতে কোনো প্রাণী নেই। সুস্বাদু খাবার জোটে না, রুম গোছানো থাকে না, বাড়ি ফিরে কলিং বেল চাপলে কেউ দরজা খুলে না। কি একটা বিরক্তিকর অবস্থা। মা, বলছিলাম কি, আপনি সারা জীবন এখানেই থেকে যান, না হলে আদুকে রেখে যান। আতিয়া বেগম হাসে। রুই মাছের পেটির পিস তুলে দেয় সিয়ামের পাতে। হরেক রকমের রান্না বান্না করেছে সে। টেবিল খানা ও সাজিয়েছে ভারী সুন্দর করে। আর এসব বাজার করে এনেছে সিয়াম। সুইজারল্যান্ডে সাধারণত তরতাজা মাছ পাওয়া দুষ্কর। মাছের বাজার ফ্রোজেন সব ধরনের মাছই পাওয়া যায়। ফ্রোজেন মাছ আবরার পছন্দ করে না, তাই কখনো মাছও খাওয়া হয় না। সারা বছরই ওই ম্যাশ পটেটো, মাংস, রুটি, পিৎজা এসব খেয়ে জীবন চলে। তবে আতিয়া বেগম সুইজারল্যান্ডে আসার পরপর থেকেই হরেক রকমের খাবারের স্বাদ গ্রহণ করতে পারছে। উনি প্রতিদিন নতুন নতুন আইটেম রান্না করে। এসব রান্না আবরার ছুঁয়েও দেখে না, তবে সিয়াম পেট পুরে খায়। তাই তো সকালে ভাপা পিঠা বানিয়েছিল, খেজুরের গুড়ের তৈরি মিঠা, আহা যেন অমৃত। সিয়াম হাপুস গুপুস 5খানা পিঠা সাবার করে দেয় এবং কিছু নিয়ে গিয়েছিল আমার আহাদ আর ইভানের জন্য। তা তো হয় না বাবা, ফিরতে তো হবে আমার, আর আদ্রিতা থাকবে আমার কার ভরসায়। হাত দেখেছো বাচ্চাটার, এখানে আর রাখবো না ওকে। কণ্ঠস্বরে হতাশার রেশে বেশ টের পাচ্ছে সিয়াম। সবেই মাছের পেটিতে কামড় বসাচ্ছিল। আতিয়া বেগমের কথা শুনে থমকে যায় এবং প্লেটের এক কোণায় অযত্নে ফেলে রাখে, যেন খাওয়ার রুচিটাই হারিয়ে ফেলেছে। কপালে তিল ভাঁজ ফেলে তাকায় আতিয়া বেগমের মুখ পানে। করুণ স্বরে শুধায়, আবরারের সঙ্গে বিয়ে? সিয়ামের কথা শেষ হওয়ার আগে আতিয়া বেগম বলে ওঠে, আমি বেঁচে থাকতে ওদের বিয়ে মানবো না। এতদিন আবরার মানেনি, এবার আমি মানছি না। মরে গেলেও আদ্রিতাকে দিব না আবরারের কাছে। নিকুচি করেছে বিয়ের। শুকনো ঢোক গিলে সিয়াম গালে হাত দিয়ে বসে। পরপরে হাসি পায়, ঠোঁটে প্রসারিত করে একটুখানি হেসে নেয়। বিড়বিড় করে বলে, বাহ, এবার জমবে মজা। দেখা যাক বেপরোয়া আবরার কি করে, কিভাবে মানায় তার মাকে। আরিফ ভাইয়ের সঙ্গে কথা হয়েছিল, বাংলাদেশে ফিরে ওনার মেয়েকে ওনার হাতে তুলে দিব আমি। শান্তিতে দুদণ্ডে বসবো, আর কাউকে নিয়ে চিন্তা করব না। আতিয়া বেগম চলে যায়। যাওয়ার আগে অবশ্যই শ্যামকে বলে, আস্তে আস্তে খাও। আবরা যখন বাড়ি ফেরে তখন ঘড়ির কাঁটা 3টার কোটরে আটকে পড়েছে। গোটা শহর গভীর ঘুমে আচ্ছন্ন, যেন ঘন কুয়াশার জুড়ি শহর ঢেকে গিয়েছে। আবরার ছোট বাড়িখানা ও কুয়াশার আবরণ সাদা রং ধারণ করেছে। কালো রঙের গাড়িখানার বেহাল দশা, চাকা খুলে গিয়েছে, কাঁচ ভাঙা, ড্রাইভিং সিটে রক্ত লেগে আছে, স্টারিং বেঁকে গিয়েছে। আবরার গাড়িখানা গ্যারেজে নেওয়ার চেষ্টা করে না। মাঝ রাস্তায় গাড়ি রেখে রক্ত মাখা হাত দ্বারা দরজা খুলে বেরিয়ে আসে। ডান পায়ে বেশ আঘাত পেয়েছে, জুতো ভেদ করে ঢুকে পড়েছে কাচের টুকরো। ঠোঁটের ফেটে রক্ত গড়াচ্ছে, কপালেও বেশ আঘাত পেয়েছে। আধ ভাঙা গাড়ির পানে এক পলক তাকায় আবরার, পরপরই বিড়বিড় করে আওড়ায় পার্কিং। অতঃপর পা টেনে টেনে বাড়ির মূল ফটকে চলে আসে। পাসওয়ার্ড টিপে দরজা খুলে বাড়ির ভেতরে প্রবেশ করেন। ড্রয়িং রুমে আলো জ্বলছে, যেটা বিরক্তিকর লাগে আবরারের নিকট। সোফার উপর হয়ে শুয়ে আছে সিয়াম, আর তার পিঠের উপরে অ্যানি। আবরার ভুরু কুচকায়, জুতো খুলে ছুঁড়ে মারে পাশে অবস্থিত র্যাকের উদ্দেশ্যে। পায়ে বেশ চোট পেয়েছে, খানিকটা ব্যথা ও পেলো বোধ হয়। ফর্সা মুখশ্রী লাল হয়ে ওঠে, ট্রে টেনে ঢিলে করে অতঃপর পা বাড়ায় কিচেনের উদ্দেশ্যে। এই মুহূর্তে ব্ল্যাক কফি না হলে চলবে না, মাথা বড্ড ব্যথা করছে। টুংটাং আওয়াজের ঘুম ভেঙে যায় সিয়ামের। পিট করে চোখ খুলে কিচেনে তাকায়। আবরার তাসিনের রক্ত মাখা মুখশ্রী দেখে দৌড়ে এগিয়ে যায়। বেচারায় অ্যানি ঠাস করে ফ্লোরে পড়ে, বেশ ব্যথাও পায় বোধ হয়। মিউ আজ তুলে এদিক ওদিক ছোটাছুটি করতে থাকে, সেদিকে খেয়াল নেই সিয়ামের। সে আবরারের পাশে দৌড়ে গিয়ে শুধায়, কি হয়েছে, আঘাত পেলে কি করে? আবরার জবাব দেওয়ার প্রয়োজন বোধ করে না, গভীর মনোযোগ দিয়ে পাত্রের পানি ঢালতে থাকে। সিয়াম বিরক্তি হয়, ঘুরে ঘুরে পর্যবেক্ষণ করে, দেখে মনে হচ্ছে বেশ ভালোই আঘাত পেয়েছে, ট্রিটমেন্ট করা প্রয়োজন। নির্লজ্জে সিয়াম উত্তেজিত হয়ে আবরারের ক্ষত স্থানে হাতে রক্ত মুছে দেয় নিজ হাতে। আবরার বিরক্তির স্বরে বলে, আই এম ফাইন, প্লিজ লিভ মি অ্যালোন। সিয়াম সত্যি এক দৌড়ে বেরিয়ে চলে যায় কিচেন থেকে। নিজ কক্ষের পানে ছুটতে থাকে। প্রতিমধ্যে উষ্ট খেয়ে পড়েও যায় একবার, ব্যথা পায় বুকে, তবুও থামে না। তখনই উঠে আবারও ছুটে কাবার্ড খুলে ফার্স্ট এইড বক্স নিয়ে দুদণ্ড দাঁড়ায়। জোরে জোরে শ্বাস টেনে নিজেকে স্বাভাবিক করার পায়তারা চালায়, কিন্তু ফলাফল শূন্য। আবরার ততক্ষণে পানি গরম হয়ে গিয়েছে। মগে পর্যাপ্ত পরিমাণে পানি ঢেলে 2 চা চামচ কফি পাউডার মিশিয়ে তা চা চামচ দিয়ে নাড়তে ড্রয়িং রুমে চলে আসে। সিঙ্গেল সোফায় আরাম করে বসে গরম মগে চুমুক দেয়। ততক্ষণে সিয়াম চলে এসেছে। হাত পা কাঁপছে, তার বুকের ভেতরটা উত্তেজনায় হাঁপাস করছে। আবরারের সামান্য আঘাতে সিয়ামের কলিজা পুড়ে যাচ্ছে। তুলোর মধ্যে একটু স্যাভলন নিয়ে আবরারের ক্ষত স্থানে লাগাতে যায় সিয়াম। আবরার কড়া নয়নে তাকায়। আই এম ফাইন, ফাকিং সিম্পেটি দেখাবি না, ওয়ার্নিং দিলাম। বড়ই গম্ভীর শোনালো আবরারের কণ্ঠস্বর। সিয়াম অসহায় নয়নে তাকিয়ে থাকে। এখানে কপাল হতে রক্ত গড়াচ্ছে, আর এই ছেলে না জানে
জানি শরীরের কত ক্ষত রয়েছে। ভালোবাসি তো, তাই এসব দূর সাই করিস, তাই না? বেরোনা দয়া স্বরে বলে সিয়াম। আঁখি পল্লবে অশ্রু জমেছে, বেশ জানে আবরার, তবে তাকায় না এবং বরং আঁখি পল্লব বন্ধ করে বলে, ওই মেয়েটাকে যদি আমি প্রেগনেন্ট করে দিই তাহলে প্রবলেম সলভ হবে। সিয়াম ঠিক বুঝতে পারলো না আবরার কি বলছে, তবে এটা বুঝতে পেরেছে কাউকে প্রেগনেন্ট করে দিবে। ঘরের বউ রেখে বাইরে পরক্রিয়া, জনদরদি সিয়াম তা মেনে নিবে না। ভাই আদু তোর বউ, তাকে রেখে ওকেই প্রেগনেন্ট করব বলিস কি? ডিস্টার্ব না করে যা এখান থেকে। মুখ বাঁকায় সিয়াম। এমন ভাবে ধমক খানা দিল যেন সিয়ামই যেতে জানতে চাইছে কাকে প্রেগনেন্ট করবে। ঢং। তখনই সিয়ামের মাথায় একখানা বুদ্ধি আসে। ফার্স্ট এইড বক্স রেখে পুনরায় দৌড় লাগায় আদিতার কক্ষের পানে। আদিতা আজকের ঘুম আসছে না, সে কখন থেকে শুয়ে আছেন, এপাশ ওপাশ করছে, তবুও ঘুম ধরা দিচ্ছে না। দু চোখের পাতায় অগত্য বসে পড়ে। মায়ের থেকে ফোন এনেছে, কতবার কল করলো আসিফ আদনানের নাম্বারে, বরাবরই ডিসেবল বলছে। বিরক্ত আদিতা সবাই বিছানা থেকে নামছে, তখনই সেখানে উপস্থিত হয় সিয়াম। আদু আবার অসুস্থ, দু হাত পা কেটে গিয়েছে, কিন্তু ঔষধ লাগাতে চাচ্ছে না, তুমি একটু বলবে প্লিজ? আমি কি করে ভাইয়া, আমার কথা শুনবে? আদু প্রচুর রক্ত পড়ছে, অনেকখানি কেটে গিয়েছে, ঔষধ না লাগালে ইনফেকশন হয়ে যাবে, হাঁটতে পারবে না। আদিতার ঠোঁট কামড়ে কিছু একটা চিন্তা করে, অতঃপর বলে, কিন্তু আমার কথা শুনবে না তো? শুনবে, নিজ হাতে ঔষধ লাগিয়ে দেবে, তাই কিছু বলবে না। আদিতা আমতা করতে থাকে। সিয়াম আরও অনেক কিছু বোঝায়, অতঃপর রাজি হয়। সিয়াম এইটুকু বুঝতে যায় আদিতার মনে আবরারের জন্য ভালোবাসা তৈরি হচ্ছে। এই নিরীহ মেয়েটা আবরার তাসিনের প্রেমে পড়ে যাচ্ছে। ফার্স্ট এইড বক্স নিয়ে আবরারের কক্ষের পানে এগোয় আদিতা। বুক কাঁপছে তার। এক মন বলছে আদিতা যাস না, আরেক মন বলছে আদিতা যা, তাড়াতাড়ি যা। কোন মনের কথা শুনবে? দ্বিধাবোধে ভুগছে সে। আবরার কক্ষের দরজা বন্ধ। আদিতা কাঁপা হাতে টোকা দেয়। ভেতর থেকে ভেসে আছে আবরার গম্ভীর কণ্ঠস্বর, জ্যাম ডোন্ট ডিস্টার্ব মি। আদিতা জিভ দ্বারা ঠোঁট ভিজিয়ে নেয়, কাঁপা স্বরে বলে, আমি। ধূপ ধাপ পায়ের আওয়াজ শোনা যায়, অতঃপর দরজা খুলে যায়। আবরারের মুখ পানে তাকানোর আগে শক্ত হাতের অস্তিত্ব টের পায় নিজের হাতের ভাঁজে এবং নিজেকে কক্ষে আবিষ্কার করে। মূলত আবরারের একটা টানে রুমের ভেতর নিয়ে এসেছে আদিতাকে। পরপর দরজা বন্ধ করে আবরার পুনরায় গিয়ে খাটে বসে। শার্ট খুলে ফেলে বিধায় স্পষ্ট দেখা যাচ্ছে ক্ষতগুলো, বেশ কয়েক জায়গায় চোট পেয়েছে। আদিতা জিভ দ্বারা ঠোঁট ভিজে দুপা এগিয়ে যায়, হাতের ফার্স্ট এইড বক্স দেখে বলে, ওষুধ লাগানোর প্রয়োজন আপনার? ভালোই তো ছিলাম আমি, কেন আসলে তুমি? বড্ড অসহায় শোনালো আবরারের কণ্ঠস্বর। মনে হলো পৃথিবীতে সব থেকে দুঃখী ব্যক্তি সে। বেশ অনেকদিন ধরে হলো আবরারকে দেখছেন। বরাবরই গম্ভীর রকচাটা মুডি মানুষটার এমন করুণ স্বরে বেশ অবাক করে আদিতাকে। মনে ভাবে কিসে রয়েছে ওনার দুর্বলতা, কেন এত আকুলছে, কিসের টান? পর মুহূর্তে হৃদয় জবাব দেয়, কোনো টানি নেই, হয়তো ড্রিঙ্ক করেছে, তাই ভুলভাল বকছে। তবে মনে একটু সাহস জাগে, যেহেতু কণ্ঠস্বর নরম, তার মানে মনটাও আপাতত ঠিকঠাক। এই মুহূর্তে ধমক খাওয়ার চান্স নেই, তাই দু পায়ে এগিয়ে আসে। ফার্স্ট এইড বক্স খাটের উপর রাখে, ওনার কোনা শক্ত করে চেপে ধরে, জিভ দ্বারা ঠোঁট ভিজিয়ে নেয়, অতঃপর নিয়ে বলে, আর মাত্র কয়েকদিন, তারপরে চলে যাব। আপনাকে আর বেশি দিন সহ্য করতে হবে না আমার। কথাটা বোধহয় আবরারের কাছে ভালো লাগলো না। মুহূর্তেই করুণ মুখশ্রী লালচে ধারণ করেন। বিলায় আঁখি পল্লবের সাদা অংশের রং বদলায়। শীতের সিজন হওয়ার পরও কক্ষে লো পাওয়ারের এসি চলে, তবুও কপালে বিন্দু বিন্দু ঘামের কণা দেখা মিলেছে। ঘন কালো দাড়ি যুক্ত চোয়াল শক্ত হয়ে যায়, কটপট শব্দ হয়। হয়তো দাঁতের ওপর দাঁত রেখে চাপ প্রয়োগ করেছে, হয়তো মুষ্টিবদ্ধ করে বড় বড় পা ফেলে এগোয় আদিতার পানে। আপনাকে এগোতে দেখে আদিতা চমকায় এবং খাটে বসে পড়ে জড়সড় হয়ে। ভয়াত্মক আদিতা তাকায় ওই রাগান্বিত মুখ পানে, অসহায় মুখশ্রী স্পষ্ট ফুটিয়ে তোলার চেষ্টা করে। কি যে বলেছি, ভুল বলেছি, প্লিজ ক্ষমা করে দিন। কিন্তু মুখ ফুটে বলতে পারে না। আবার আদিতার সামনে দাঁড়িয়ে একটুখানি ঝুঁকে পড়ে, মুখের কাছে মুখ নিয়ে গাল চেপে ধরে শক্ত করে। ঠোঁট চাপ খেয়ে ফাঁকা হয়ে যায়, যেন এখনই চোয়াল ভেদ করে আঙ্গুলগুলো ঢুকে পড়বে। ব্যথায় জর্জরিত আদিতা আঁখি পল্লবে অশ্রুকণা জমে ওঠে। আমাকে পাগল বানিয়ে এখন পালানো হবে? আমি পালাতে দিব? যতদিন না আমার তৃষ্ণা মিটবে ততদিন কোথাও যাচ্ছ না তুমি। নিজের কথা শেষ করে চোয়াল ছেড়ে দেয়। আদিতা নিজের গালে হাত বুলিয়ে নিঃশব্দে কেটে ওঠে। আপনার কপাল দুটো আঙ্গুল বিচারণ করে, জোরে শ্বাস টানতে থাকে। কপালে বোধহয় চোট পেল, গড় করে রক্ত বেরোতে শুরু করে ক্ষত স্থান থেকে। আদিতার কান্নার শব্দ বিরক্ত, মৃদু স্বরে ধমক দিয়ে বলে ওঠে, স্টপ ইউর ফাকিং ক্রাইসিং, আই হেট দিস। আদিতা চমকায়, মুহূর্তে কান্না থেমে যায়। দুই হাতে চোখের পানি মুছে ফেলে, মনে বিড়বিড় করে বলেন, শালার খচ্চর, আমাকে মেরেছিস, আমি কাঁদছি, তাতে তোর বাপের কি? তুই ঘৃণা করলে কর, আমার কি? নাচবো আমি, শালা হনুমান। আবার এদিক ওদিক পায়চারি করে খানিকক্ষণ তারপর আদিতার পাশে এসে বসে। আরেক দফা চমকায় আদিতা, একটু সরে বসতে চাই। আপনার কোমর পেঁচিয়ে ধরে। আদিতার মাথা নিচু করে ফেলে, কিছু বলবে বলে সিদ্ধান্ত নেয়। তখনই
গলার ভাঁজে ওষা বিচরণ করতে টের পায়। খোঁজে খোঁজে দাড়ির সংঘর্ষণে অনুভব করে। ভূমিকম্পের ন্যায় কেঁপে ওঠে আদ্রিতার সর্বাঙ্গ। মৃদু স্বরে গুঙ্গিয়ে ওঠে। আবরার বেশিক্ষণ সময় নেয় না, নরম স্থানে দাঁত বসিয়ে মাথা তোলে। মৌমাছির চাক থেকে যেন মধু খেলো তেমনভাবে জিভ দ্বারা ঠোঁটে চেটে নেয়। ব্যাপারখানা দেখে নেয় আদ্রিতা। লজ্জায় কান দুটো গরম হয়ে ওঠে। চোখ মুখ খিচে বন্ধ করে ফেলে। ওষুধ লাগাতে এসেছো? শান্ত স্বরে বলে আবরার। জবাব দিতে পারে না লজ্জিত রমণী। তাও এখনও ঠিকঠাক করে শ্বাস নিতে পারে না। স্বাভাবিকের তুলনায় নিঃশ্বাস একটু জোরেই বইছে। আবরার পুনরায় বলে ওঠেন, এভাবে অটিস্টিকের মতো বিহেভিয়ার করলে চাপকে সিধে করে দিব, ইডিয়েট। চট জলদি চোখ খুলে আদ্রিতা বড় তাড়াহুড়ো আশেপাশে ফার্স্ট এজ বক্স খুঁজে করে এবং পেয়েও যায় আবরারের পাশে। সেদিকে ইশারা করে বলে ওটা লাগবে। আবরার রক্ত মাখা হাতে বক্সটি এগিয়ে দেয়। শক্তপোক্ত হাতখানা নিজের নরম হাত দ্বারা ছুঁয়ে দেয়। মূলত দেখার প্রয়াস চালাই ঠিক কতটা ছুঁয়েছে। বিচলিত হয়ে বলে, ইস, অনেকটা কেটেছে, এখনও রক্ত পড়ছে। আল্লাহ, আমি কি করবো এখন? ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন। আবরার শুধু ছোট ছোট নয়নে তাকিয়ে থাকে আদ্রিতার মুখ পানি। বিচলিত হতে দেখে শান্ত স্বরে বলে না, আদ্রিতা, এরকম গভীর ক্ষত তা বহুবার হয়েছে আমার, এবং সেরেও গিয়েছে। আমার জন্য এটা নর্মাল, প্লিজ ভয় পেও না। আদ্রিতা সময় নষ্ট না করে চটজলটি ফার্স্ট এইড বক্স খুলে প্রয়োজনীয় সামগ্রী বের করে নেয় এবং দক্ষ হাতে ঔষধ লাগাতে থাকে। আশ্চর্যজনক ব্যাপার হলো আবরার একটু শব্দ করে না, চুপচাপ বসে থাকে। আদ্রিতা বিড়বিড় করে আওড়ায়, এটা মানুষ নাকি পাথর? আল্লাহ, যে কার পালায় ফেললো। তখনই এনে উপস্থিত হয় সেখানে। মুখে সাদা রঙের ব্যান্ডেজ এর ডিব্বা। আদ্রিতার পায়ের নিকট ডিব্বা নামিয়ে মিমিউ আওয়াজ তুলে আদ্রিতার ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। নিজের হাতে কোলে তুলে নেয় অ্যানিকে। ঠোঁট দাবি চুমু খাই কয়েকবার। অদূরে স্বরে বলে, আমার সোনামনা, ভালোবাসি তোকে। পরপরই নামিয়ে দেয় খাটের ওপর। অ্যানি ভদ্র বাচ্চার মতো চুপচাপ বসে পড়ে। গভীর মনোযোগে আবরারকে দেখতে থাকে। মনে মনে বলছে, তুমি একটু কোলে নাও না আমায়, চুমু খাও আমায়, ভালোবাসি বলো। আতিয়া বেগম নিজের পুরনো ডায়েরিখানা খুলে বসে। সেখানে লেখা রয়েছে অজানা অনেক তথ্য। ছোটবেলা থেকেই ডায়েরি লিখতে ভীষণ ভালোবাসতেন তিনি। স্কুল কলেজ থেকে শুরু করে পরিবারের কেউ কিছু বললে ও যত্ন করে লিখে রাখতেন 256 পৃষ্ঠার এই ডায়েরিখানায়। কলেজ লাইফের প্রথম দিন, নতুন কলেজে পা রাখার পরেই মনে ধরেছিল একটা মানুষকে। সে এই কলেজে পড়তো না, তবে মাঝে মধ্যে তাকে দেখা যেত কলেজের আশেপাশে। কিছুদিন যাওয়ার পরে পছন্দের পুরুষটি প্রপোজ করেছিল আতিয়াকে। সেই দিনটা ছিল আতিয়ার জীবনের শ্রেষ্ঠ দিন। পছন্দের মানুষের থেকে প্রেমের প্রস্তাব পাওয়াটা চারটিখানি কথা নয়। তারপর তাদের প্রণয়ন ঘটে। কলেজ ফাঁকি দিয়ে ঘুরতে যাওয়া, ফোনে রাত জেগে ফিসফিস করা, কথা বলা, আরও কত কি মধুর স্মৃতি। হঠাৎ একদিন সকালে আতিয়া জানতে পারলো তার বিয়ে ঠিক হয়েছে এবং আজকেই বিয়ে। বাধ্য হয়ে মনের মধ্যে একজনকে রেখে আরেকজনকে বিয়ে করতে হলো। বছর ঘুরতে না ঘুরতে জন্ম নিল আবরার। জন্মের 2 দিন পর্যন্ত কান্না করেনি সে। ডাক্তার, নার্স সহ চৌধুরীর বাড়ির সকল সদস্য পাগল হয়ে যাচ্ছিল। সব থেকে বেশি পাগল হয়েছিল আবরারের বাবা। ছেলের চিন্তায় 2 দিন পর্যন্ত মুখে কিচ্ছুটি তোলেনি। সেই আবরার ধীরে ধীরে বড় হতে লাগলো বাবার ছায়াতলে। কোনো একটা কারণে অবুঝ শিশু বাবা ছাড়া আর কারোর কাছেই ঠিকঠাক থাকতো না। মায়ের বুকের দুধ খেত না। এতে হাতের কোনো ভাবান্তর ছিল না। কখনোই জোর করেনি দুধ খাওয়ানোর জন্য। 7 মাসের বয়সে আবরার প্রথম কথা বলতে শেখে। তার প্রথম ডাক্তার ছিল বাবা। ধীরে ধীরে আতিয়ার অনুশোচনা হতে লাগলো ছেলের মুখে মা ডাক শোনার জন্য। বরং বিচলিত হয়ে উঠলো। হামাগুড়ি দিয়ে যখন বাবাকে জড়িয়ে ধরতো তখন আতিয়ারও ইচ্ছে করতো তার কোলে ও যদি আসতো। তখন থেকেই ছেলের প্রতি যত্নশীল হয় সে। ছেলেকে খাওয়ানো, ঘুম পাড়ানো, ছেলের সঙ্গে কথা বলতে, আদুরে বাক্য আড়াতো, মা বলে ডাকতে সেখানে। এবং 14 মাসের বয়সে এসে মা বলে ও ডাকতে শুরু করে। আর তখনই প্রেম এমন একটা অনুভূতি যা শব্দের চেয়েও গভীর। একে অনুভব করা যায় কিন্তু পুরোপুরি প্রকাশ করা কঠিন। তুমি যখন পাশে থাকো পৃথিবী যেন থেমে যায়। আর আমি শুধু তোমার দিকে তাকিয়ে থাকি। তোমার হাসি আমার পৃথিবীর আলোকিত করে। আর তোমার হাতের স্পর্শ যেন আমার সারা জীবনটাই সম্পূর্ণ করে দেয়। তোমার চোখের মধ্যে এক ধরনের শান্তি আছে যে সময় থেমে যায়। তোমার সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্তই যেন এক জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়। যখন তুমি পাশে থাকো তখন মনে হয় পৃথিবীটা শুধুই আমাদের। তুমি শুধু আমার জন্য নয়, বরং আমাদের জীবনের সব কিছু। তোমার হাসি, তোমার স্পর্শ, এসব যেন আমার হৃদয়ে গভীর কোনো চিরন্তর গান গাইছে। বিয়ের পর থেকে আতিয়া এবং তার স্বামীর সম্পর্ক বিছানা অবধি সীমাবদ্ধ ছিল। রফিকুল চৌধুরী কখনো ভালোবেসে আতিয়ার মন মানানোর চেষ্টা করেনি। আতিয়া আর কখনো অবহেলার দাবি নিয়ে সামনে দাঁড়ায়নি, বরং মাঝে মধ্যে 2-1 কথা বলতে আসলে হ্যাঁ বলে এড়িয়ে যেত। আবরারের যখন 3 বছর বয়স তখন
তখন রফিকুল এক গুচ্ছ লাল গোলাপ নিয়ে আতিয়ার সামনে দাঁড়িয়েছিল, বলেছিল প্রেমমূলক বাক্য। সেদিনই আতিয়া উপলব্ধি করে এই মানুষটা তার স্বামী, এই মানুষটাকে অবহেলা করা যাবে না, আর সন্তানের জন্য হলেও তাদের হাসি খুশি থাকতে হবে। তারপর থেকে তাদের সুন্দর সংসার হতে শুরু করে। আবরারের 4 বছর বয়সে আরিফ বর্ষা আসে আতিয়ার শ্বশুর বাড়িতে। তাদের তখন সবে বিয়ে হয়েছে। পুরনো প্রেমিককে দেখে আতিয়ার কলিজা কেঁপে উঠেছিল। পুরনো প্রেমের মস্তিষ্কে ভয়ানক পীড়া দিচ্ছিল। সর্বক্ষণ ভাবতে থাকে এই বুঝি তার সংসারটা ভাঙলো, এই বুঝি আরিফ সবাইকে সব বলে দিল, কেন কোনো রকম পালিয়ে এসেছিল ওনাদের সামনে থেকে। পরে জানতে পারলো আরিফ হচ্ছে আবরারের দাদার ঘনিষ্ঠ বন্ধুর ছেলে, এবং তারপর থেকে ওনাদের বাসায় যাওয়া আসা লেগেই থাকতো। মাঝে মধ্যে আরিফের সাথে চোখাচোখি হয়ে যায় আতিয়া। নীরবে দৃষ্টি ফিরে চলে আসে। এভাবে আরও কিছু বছর চলে যায়। আবরারের 8 বছর চলে, আর অহনার সবে জন্ম হলো। ছোট্ট অহনাকে কোলে নিয়ে ড্রয়িং রুমে বসেছিল আতিয়া। তখনই আরিফ চলে আসে সেখানে। আশেপাশে কেউ ছিল না বিধায় আরিফ আতিয়ার পাশে বসে, হাত এগিয়ে কোলে তুলে নেয় অহনাকে। মৃদু হেসে বলেছিল, তুমি কি পারলে আমায় ছেড়ে অন্য কাউকে বিয়ে করতে? আতিয়া জবাব দিতে পারে না, মাথা নিচু করে বসেছিল। আরিফ পুনরায় বলে, তুমি চাইলে এখনো আমি তোমার গ্রহণ করতে রাজি, যাবে আমার সাথে? এই কথাটুকু শুনে ফেলে রফিকুল। তার কোলে ছিল আবরার। ছোট ছোট দুটো বাচ্চা ছেড়ে আতিয়া চলে গেলে রফিকুল কি করবে, কিভাবে মানুষ করবে দুটো শিশুকে? তার নিজেই বা কি করে থাকবে আতিয়াকে ছেড়ে? একটু বেশি ভালোবেসেছে কিনা? আবার তখন অত শত বোঝে না, তবে এইটুকু বুঝতে পেরেছিল ওই আঙ্কেলটা তার মাকে নিয়ে যেতে যাচ্ছে, আর এটা শুনে বাবা কষ্ট পাচ্ছেন। পরের দিনই স্টক করে রফিকুল। ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার সময় পায় না, তার আগে দুনিয়া ত্যাগ করে। আবরার বুঝে যায় মা এবং আঙ্কেলের জন্যই বাবা চলে গেল। সেই থেকে মায়ের সঙ্গে সম্পর্ক খারাপ হয় তার, ভীষণ খারাপ। মাকে মা বলে ডাকতে ইচ্ছে করে না। মায়ের মুখটা দেখলেই বাবার ঘুমন্ত মুখশ্রীর কথা মনে পড়ে। বাবুকের পাশের ক্ষতটা বেশ গভীর, চাকু ঝুঁকিয়ে বুঝছে বোধহয়, বা পাশের অবস্থিত কয়লা 1 ইঞ্চির ওপর হয়েছে ক্ষতখানা। আদিতা কপাল কুচকায়, আলতো হাতে ক্ষত স্থানে তুলো ছুঁয়ে আহত স্বরে বলে, আপনি কি মাফিয়া নাকি মাস্তান? এভাবে মারলো কেন আপনাকে? ইস, মায়া দয়া কিছুই নেই তাদের, অবশ্য আপনারও নেই। আবরারের নজর ছিল আদিতার বক্ষ দেশের পানি। সাদা রঙের টি শার্ট খানা গলা থেকে একটু বেশি বড়, ঝুঁকে ওসব লাগিয়ে দেওয়ার ফলে স্পষ্ট দেখা যাচ্ছে অনেক কিছু। দেখতে বেশ ভালো লাগছে আবরারের। ইচ্ছে করছে গভীরভাবে ছুঁয়ে দিতে, মুখ দাবিয়ে চুমু খেতে, দিন দুনিয়া ভুলে আদিতার মাঝে ডুবে যেতে, কিন্তু পারছে না। বেয়াদবে দুষ্ট অ্যানি হাঁ করে তাকিয়ে আছে, যেন আদিতাকে ছুলে সে কামড় দিবে। দায়িত্ববান বডিগার্ড। আবরারের থেকে জবাব না পেয়ে আদিতা তার মুখ পানে তাকায়, মুহূর্তে চমকে ওঠে। আবরারের নজর খেয়াল করে টেনে নেয় এই টি শার্টের গলা। এদিক ওদিক দৃষ্টি ফিরিয়ে শুকনো ঢোক গিলে আবরার বিরক্ত হয়। ডান হাতে কপাল কুচকে গম্ভীর স্বরে বলে, কৈফিয়ত দিতে হবে তোমায়? আদিতা অনবরত মাথা নাড়ায়, মানে জবাব দিতে হবে না। পরপরই মাথা নিচু করে মুখ বাঁকায়, নিজে মনোযোগ দিয়ে বিড়বিড় করে বলে, শালা হনুমান লুচ্চা, দৃষ্টি ঠিক করতে পারিস না? মেয়ে দেখলেই তাকিয়ে থাকতে ইচ্ছে করবে, বেয়াদব। তো আর কৈফিয়ত চাচ্ছি তোর কাছে? আজ সে শুধু জিজ্ঞাসা করছি, জবাব দিলে দিবি না দিলে না দিবি। খাটাসের মতো ধমকাবি কেন? গন্ডার কোথাকার। তোর কপালে। বাকিটুকু শেষ করার আগে আবরার 2 হাতে জাপটে জড়িয়ে ধরে আদিতাকে ফেলে দেয় বিছানায়। এক হাত টি শার্টের ফাঁকে ঢুকিয়ে দেয় এবং আদিতার ওষ্ঠের ভাঁজে নিচের ওষ্ঠদায় মিলিয়ে দেয়। শক্তপোক্ত হাতের বিচরণ সঙ্গে পাল্লা দিয়ে বাড়তে থাকে ওষ্ঠ সংঘর্ষণ। হতভম্ব আদিতা বক্ষ দেশের পীড়িত মৃদু স্বরে গুঙ্গিয়ে ওঠে। এটা বুঝি বেসামাল আবরারের বেপরোয়া হৃদয় ঝড় তুলল। এক মুহূর্তের জন্য ছেড়ে দেয় আদিতার ওষ্ঠ। মাথা তুলে তাকায় গোলগাল মায়াবী মুখ পানে। জোরে জোরে শ্বাস টানছে রমণী, যেন এতক্ষণ চাপা পড়েছিল বালিশের তলায়, শ্বাস নিতে পারেনি। আমরা ঠোঁট কামড়ে ভুরু কুচকায়, ছেড়ে দেয় আদিতার হাত। পাশ ফিরে তাকায় অ্যানির পানে। সে গোল গোল নয়নে তাকিয়ে আছে, যেন বোঝার চেষ্টা চালাচ্ছেন এরা দুজনে ঠিক কি করছে। আবরার উঠে বসে, অপর হাতখানা এখনো রয়েছে আদিতার টি শার্টের ফাঁকে। সেটা সরানোর চেষ্টা চালাচ্ছে আদিতা, তবে বৃথা। অ্যানি পাপা মাম্মার রোমান্স করবে, চাচুর কাছে যাও। অ্যানি কি বুঝলো কে জানে, মিউ মিউ আওয়াজ তুলে লেজ গুটিয়ে চলে যায়। আদিতা আশ্চর্য নয়নে তাকিয়ে থাকে। ভালোবাসা দিয়ে বড় করলো আদিতা, আর এখন কথা শুনছে আবার। এটা কি অন্যায় নয়? অ্যানি চোখের আড়াল হতে আবার পুনরায় দৃষ্টি দেয় আদিতার পানে। তুমি ভীষণ হট অ্যান্ড সফট, ধরলেই ছাড়তে ইচ্ছে করে না, কামড়ে খেয়ে নিতে মন চায়। আদিতা শুকনো ঢোক গিলে আবার লাল লাল নয়ন জোড়ায় পানে তাকিয়ে মিন মিন ছড়ে বলে, প্লিজ ছেড়ে দিন, আমি এসবের জন্য প্রস্তুত নয়। বাকিটুকু শেষ করার আবার শোনে না, বরং টি শার্টে টেনে উপরে তুলে নাক ডুবিয়ে দেয় আদিতার নরম তুলতুলে উদরে এবং বেপরোয়া সিয়াম চুমু খেতে থাকে। দিশেহারা আদিতা আবরারের রূপ দেখে কেঁদে ওঠে উচ্চস্বরে। ধমকায় আবরার, মাথা তুলে তাকায় আদিতার মুখ পানে, বিরক্ত ভঙ্গিমায় কপাল কুচকায় এবং ধমকে স্বরে বলে, স্টপ ইউর ফাকিং ক্রাইসিং।
কিন্তু আবরার ধমকে কাজ হয় না। আদিতা আর তার কান্না থামায় না, বরং একটুখানি বেড়ে যায়। অথচ আবরার কান্না দেখার সময় নেই। সে এই স্পর্শকাতর জায়গায় মুখ ডাবিয়ে হাসকি স্বরে বলে, আই ক্যান নট কন্ট্রোল মাই সেলফ, কি প্লিজ সহ্য করে নাও, আমি মরে যাচ্ছি। আদিতের কান্না থামে, কিছু একটা ভেবে শান্ত হয়ে যায়। আবরারের চুলগুলো মুঠো করে ধরে। সময় গড়ায় অদ্ভুত শব্দ বেরিয়ে আসে আদিতার ঠোঁট ফাঁক দিয়ে। আবরার পুনরায় বলে, ডিস্টার্ব করো না জান। আদিতা ডিস্টার্ব করে না, তবে তখনই ভেসে আসে সিয়ামের কণ্ঠস্বর। তো আজকের গল্পটি এই পর্যন্ত। গল্পটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন, এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন, আর প্লিজ সকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।